Hello everyone, this is Jayanta sir and you are watching me through Competitive Solution. Today we are going to discuss near about 50 MCQs on Indian ancient history which will enhance your knowledge properly. So not to skip the video, please focus on this class attentively. দেখো প্রথম প্রশ্ন, কোন মৌর্য রাজা প্রিয়দর্শী নামে খ্যাত? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে, তোমরা প্রত্যেকে জানো যে এক্ষেত্রে সঠিক আনসার হবে অশোক। মৌর্য সম্রাট অশোক প্রিয়দর্শী নামে খ্যাত, এবং এই অশোক যে প্রিয়দর্শী নামে খ্যাত ছিলেন এই বিষয়টি আমরা পাই কোথা থেকে? এই বিষয়টি পাই আমরা মাইনর রক এডিক্ট থেকে। তো এই যে অশোক, মৌর্য সম্রাট অশোক বা মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট অশোক, অশোক যে প্রিয়দর্শী নামে খ্যাত ছিলেন এটা আমরা পেয়েছিলাম মাইনর রক এডিক্ট ইনস্ক্রিপশন থেকে, এটা আমরা পেয়েছিলাম। চলো পরের প্রশ্নে যাব। কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অশোকের শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয় এবং 261 খ্রিস্টপূর্বাব্দে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়। তো এই যে কলিঙ্গ যুদ্ধ হলো, তো কলিঙ্গ যুদ্ধ অশোকের এগেনেস্টে কে ছিলেন? তো অশোকের এগেনেস্টে ছিলেন কিন্তু কলিঙ্গরাজ অনন্ত পদ্মনাভ। কলিঙ্গরাজ ছিলেন অনন্ত পদ্মনাভ। এখন এই কলিঙ্গ যুদ্ধের নেপথ্যে যে সম্ভাব্য কারণগুলো ছিল সেগুলো মূলত কি ছিল? দেখো, কলিঙ্গ যুদ্ধের নেপথ্যে যে সম্ভাব্য কারণ ছিল সেগুলো প্রথমত বলি যে কেউ কেউ বলেছেন বা কোনো কোনো ঐতিহাসিক মন্তব্য করেছেন যে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হওয়ার নেপথ্যে যে কারণ ছিল সেটা হচ্ছে যে নন্দ রাজাদের সাথে কলিঙ্গের একটা সখ্যতা ছিল, এবং নন্দরা যেহেতু মৌর্যদের এগেনেস্টে ছিল তো বেসিক্যালি তার জন্যই কিন্তু কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল। আবার কারো কারোর মতানুসারে যে বঙ্গোপসাগরীয় অঞ্চল কার দখলে থাকবে? তো বঙ্গোপসাগরীয়, তোমরা জানো যে কলিঙ্গের যে বর্তমান অবস্থান সেই বর্তমান অবস্থান হচ্ছে উড়িষ্যা, এবং উড়িষ্যা বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতের একটি রাজ্য। তো উড়িষ্যায় আধিপত্য বিস্তার করা মানেই বঙ্গোপসাগরের উপর একটা আধিপত্য জমানো যেত। তো বেসিক্যালি তার জন্যই কিন্তু সম্রাট অশোক চেয়েছিলেন যে কলিঙ্গকে নিজেদের আয়ত্তে আনতে। তো এটাও সম্ভাব্য কারণ ছিল। কোনো কোনো ঐতিহাসিক বলেন যে কলিঙ্গের যে রাজকুমারী তার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্যও কিন্তু অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। তো এই কলিঙ্গ যুদ্ধ নিয়ে প্রচুর মতামত আছে। তো এটা তোমরা মনে রাখবে যে 261 খ্রিস্টপূর্বাব্দে অনন্ত পদ্মনাভের সাথে অশোকের কলিঙ্গ যুদ্ধ হয়, এবং এই কলিঙ্গ যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল? দয়া নদীর তীরে ধৌলি পাহাড়ে। দয়া নদীর তীরে ধৌলি পাহাড়ে কিন্তু কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়, এটা মনে রাখবে প্রত্যেকে। চলো পরের প্রশ্ন, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন হচ্ছেন বৃহদ্রথ, এবং এই বৃহদ্রথ মৌর্য সাম্রাজ্যের নবম রুলার ছিলেন হচ্ছে মৌর্য সম্রাট বৃহদ্রথ। এবং এই বৃহদ্রথকে কে হারান? বৃহদ্রথকে পরাজিত করেন হচ্ছেন পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ ইনি বৃহদ্রথকে হারিয়ে বা পরাজিত করে বা হত্যা করে ইনি কিন্তু শুঙ্গ বংশ স্ট্যাবলিশ করেছিলেন। তো এটা মনে রাখবে যে এই পুষ্যমিত্র শুঙ্গ কে ছিলেন? এই পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন হচ্ছে মৌর্য বংশেরই কিন্তু সেনাপতি ছিলেন, এবং তিনি বৃহদ্রথকে হত্যা করে পরবর্তীতে তিনি সিংহাসন আরোহণ করেন এবং মৌর্য সাম্রাজ্যের নাম পরিবর্তন করে দেয় এবং স্ট্যাবলিশ করেন ওখানে শুঙ্গ ডাইনেস্টি। এটা মনে রাখবে। পরের কোয়েশ্চেন, মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী পাটলিপুত্রে কতগুলো প্রবেশদ্বার রয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু 64টা। মেগাস্থিনিসের যে ইন্ডিকা গ্রন্থ, সেই ইন্ডিকা গ্রন্থে কিন্তু পাটলিপুত্র নগরীর
বর্ণনা করেছেন মেগাস্থিনিস, এবং সেখানে বলা হয়েছে যে ইন্ডিকা গ্রন্থে কিন্তু 64টা প্রবেশদ্বার আছে। ইন্ডিকা গ্রন্থে পাটলিপুত্রের যে বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী পাটলিপুত্রে 64টি প্রবেশদ্বার ছিল। এটা মনে রাখবে প্রত্যেকে। দেখো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রিক শাসক মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে পাঠিয়েছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান এ, সেলুকাস। সেলুকাস কে ছিলেন? সেলুকাস ছিলেন হচ্ছে আলেকজান্ডারের সেনাপতি ছিলেন হচ্ছে সেলুকাস। আলেকজান্ডারের কে ছিলেন? আলেকজান্ডারের সেনাপতি ছিলেন কিন্তু সেলুকাস, এটা মনে রাখবে। চলো পরের প্রশ্নে যাব। সম্রাট অশোক কার পুত্র ছিলেন? তো সম্রাট অশোক কার পুত্র ছিলেন? সম্রাট অশোক ছিলেন হচ্ছে বিন্দুসারের পুত্র। সঠিক আনসার বিন্দুসার। বিন্দুসারের পুত্র ছিলেন সম্রাট অশোক, এটা মনে রাখবে। প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসন আরোহণ করেন কিন্তু বিন্দুসার, এবং বিন্দুসারের পুত্র অশোক যাকে আমরা বলি মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। পরের প্রশ্নে যাব। সম্রাট অশোকের আমলে প্রাদেশিক রাজধানী ছিল কোনটি? তো একে আছে তক্ষশিলা বা তাকশিলা, 2 আছে উজ্জয়িনী। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে 1 এবং 2 উভয়। এই দুটিই ছিল প্রাদেশিক রাজধানী। দেখো তক্ষশিলা, এই তক্ষশিলার বর্তমান অবস্থান কোথায়? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি, এটা হচ্ছে তক্ষশিলার বর্তমান অবস্থান। এবং উজ্জয়িনীর বর্তমান অবস্থান, উজ্জয়িনী কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। উজ্জয়িনী মধ্যপ্রদেশে অবস্থিত, এটা মনে রাখবে। এবং মনে রাখবে যে এই যে উজ্জয়িনী মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে অবস্থিত। শিপ্রা নদীর তীরে অবস্থিত এবং এখানে কুম্ভ মেলার আয়োজন করা হয়, এটা মনে রাখবে। তো তাকশিলা হচ্ছে প্রাদেশিক রাজধানী থাকা সত্ত্বেও কিন্তু মৌর্যদের মূল যে রাজধানী ছিল, সেই মূল রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র। আর গোটা এত বৃহৎ বড় একটি মৌর্য সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 4টে প্রাদেশিক রাজধানী তৈরি করেছিলেন সম্রাট অশোক। এবং এই 4টে প্রাদেশিক রাজধানীর মধ্যে তাকশিলা এবং উজ্জয়িনী, এ দুটো ছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তাকশিলার বর্তমান অবস্থান রাওয়ালপিন্ডি পাকিস্তানে, এবং উজ্জয়িনীর বর্তমান অবস্থান কিন্তু মধ্যপ্রদেশ শিপ্রা নদীর তীরে। এবং মনে রাখবে যে এই উজ্জয়িনীতে কিন্তু কুম্ভ মেলার আয়োজন করা হয়, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, কোন মৌর্য রাজা যুদ্ধে জয়লাভ করেও অধিকৃত অঞ্চল ত্যাগ করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান ডি, অশোক। অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধ জয় করলেন, এবং কলিঙ্গ যুদ্ধ জয় করার পরও তার যে অধিকৃত অঞ্চল অর্থাৎ কলিঙ্গ, সেই কলিঙ্গকে তিনি দখল না করেই তিনি কিন্তু পুনরায় আবার পাটলিপুত্রে ফিরে আসেন। এটা মনে রাখবে যে কোন মৌর্য রাজা যুদ্ধে জয়লাভ করে অধিকৃত অঞ্চল ত্যাগ করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে সম্রাট অশোক। ধম্মা বা ধম্ম, এই ধারণাটি কোন মৌর্য সম্রাট জনপ্রিয় করে তোলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান এ, অশোক। এই ধম্মা বা ধর্ম অর্থাৎ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তারপর বৌদ্ধ ধর্মকে স্টাডি করেন, এবং স্টাডি করার পর তিনি বৌদ্ধ ধর্মের ওপর ভিত্তি করেই তিনি তার 10টা মতামত কিন্তু তিনি বৌদ্ধ ধর্মের ওপর ভিত্তি করে তিনি তৈরি করেছিলেন। তো যে 10টা মতামতকে, অশোকের যে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত 10টা মতামত, সেটা কিন্তু ধম্মা নামে পরিচিত, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, নিম্নের বইগুলির মধ্যে কোনটি কৌটিল্য রচনা করেছেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত যাই বলো না কেন রচনা করেন অর্থশাস্ত্র। এবং এই অর্থশাস্ত্রের মূল বিষয় ছিল কিন্তু পলিটিক্স, রাজনীতি ছিল হচ্ছে অর্থশাস্ত্রের মূল বিষয়, এটা মনে রাখবে। এবং অর্থশাস্ত্রের মূল বিষয় রাজনীতি ছিল,
মূলত রাষ্ট্র শিল্প, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সামরিক কৌশল বা যুদ্ধনীতির ওপর অর্থশাস্ত্র গ্রন্থটি কিন্তু কৌটিল্য রচনা করেছিলেন, এটা মনে রাখবে। পরের প্রশ্নে যাব, অশোকের শিলালিপিতে বর্তমান গুজরাটের কোন জায়গাটির নাম উল্লেখ রয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান এ, গিরনার। তো গিরনার একটি বিশাল গিরনার কি না, গিরনার হচ্ছে একটি বিশাল পাথরের গায়ে খোদাই করা একটি লিপি, যেটা গুজরাটের জুনাগড় জেলাতে অবস্থিত। গুজরাট রাজ্যের জুনাগড় জেলাতে এই গিরনার যে লিপিটা, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এখানে অশোকের 14টা আদেশ কিন্তু খোদাই করা আছে, আর অবশ্যই এটা পালি ভাষাতে লেখা আছে। তো এই যে 14টা আদেশ, এর মধ্যে দেবনাম প্রিয়দর্শীও কিন্তু খোদাই করা আছে এই গিরনার ইনস্ক্রিপশনে, এটা মনে রাখবে। তাহলে কি পেলাম, যে গিরনার কোথায়? গিরনার গুজরাটের কোথায়? গুজরাটের জুনাগড়ে অবস্থিত এবং গোটা লিপিটা পালি ভাষাতে লেখা। এবং এখানে কিন্তু অশোকের 14টা আদেশ খোদাই করা আছে। এবং অশোক যে দেবনাম প্রিয়দর্শী বলেছেন নিজেকে, তো সেটাও কিন্তু এই গিরনার ইনস্ক্রিপশনে আমরা পেয়ে থাকি। পরের প্রশ্ন, মৌর্য সম্রাট অশোক দ্বারা নির্মিত সারনাথের লায়ন ক্যাপিটাল বা অশোক স্তম্ভটি কি দিয়ে তৈরি? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান এ, বেলে পাথর দিয়ে তৈরি। তোমরা জানো যে বেলে পাথর অত্যন্ত নরম এবং সেখানে নকশার কাজ কিন্তু খুব ভালোভাবে করা যায়, এটা মনে রাখবে। তো এখানে কি আছে? 4টি সিংহ মূর্তি তো আছেই, চারধারে 4টি সিংহ মূর্তি, এছাড়া হাতি, ষাঁড় ও ঘোড়া, এই 3টে পশুরও কিন্তু প্রতিকৃতি খোদাই করা আছে। এবং মনে রাখবে যে লায়ন ক্যাপিটাল যেটা, তার দৈর্ঘ্য কিন্তু 7 ফুট, যেটা ভারতের অশোক স্তম্ভ বলি আমরা, ন্যাশনাল এমব্লেমের মধ্যে পড়ে। ন্যাশনাল এমব্লেম, ভারতবর্ষের ন্যাশনাল এমব্লেম কিন্তু অশোক স্তম্ভ। চলো পরের প্রশ্ন, সম্রাট অশোকের পিতামহ কে ছিলেন? তো পিতামহ মানে কিন্তু ঠাকুর দাদা, পিতামহ মানে ঠাকুর দাদা। তো সম্রাট অশোকের পিতামহ ছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার অফ মৌর্য ডাইনেস্টি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে সাকসেসর ছিলেন তিনি হলেন কিন্তু বিন্দুসার, এবং বিন্দুসারের পরে আবার অশোক সিংহাসনে বসেন এবং অশোক ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট বলেই পরিগণিত হয়। তো ভারতবর্ষের জাতীয় সম্রাট বলে পরিগণিত হয় অশোক, এবং মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। তো বেসিক্যালি যদি বলা হয় যে সম্রাট অশোকের পিতামহ বা ঠাকুরদাদা কে ছিলেন, তো সেক্ষেত্রে আসবে চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন, নিম্নের কে মৌর্য বংশের শাসক ছিলেন না? তো দেখো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশান ডি, বিম্বিসার। এই বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার ছিলেন হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং শাসনকর্তা ছিলেন বিম্বিসার, যিনি ভারতের ইতিহাসে শ্রেণিক নামে পরিচিত। তো কে মৌর্য বংশের শাসক ছিল না? অপশান অনুযায়ী বিম্বিসার এক্ষেত্রে হবে সঠিক আনসার। পরের প্রশ্ন, কৌটিল্যের সাহায্যে কে 322 খ্রিস্টপূর্বাব্দে নন্দবংশের শেষ সম্রাট ধননন্দকে সিংহাসন থেকে উৎখাত করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে বি, চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু 322 খ্রিস্টপূর্বাব্দে নন্দবংশের শেষ সম্রাট ধননন্দকে পরাজিত করেন, এবং তার এই তাকে এই যে পরাজিত করার পেছনে যার হাত ছিল তিনি হলেন কৌটিল্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত, যিনি তক্ষশিলায় অধ্যাপনার কাজ করতেন, মনে রাখবে। তো ধননন্দ কে ছিলেন? নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, এবং নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। পরের প্রশ্ন, অশোক কলিঙ্গ জয়ের জন্য যুদ্ধ করেছিলেন। কলিঙ্গ হলো উপকূলবর্তী ড্যাশ এর প্রাচীন নাম। তো উড়িষ্যার প্রাচীন নাম কলিঙ্গ এবং উৎকল, এটা মনে রাখবে। কলিঙ্গ
এবং উৎকল, এই দুটো কিন্তু উড়িষ্যার প্রাচীন নাম ছিল উড়িষ্যার। পরের প্রশ্ন, নিচের কোনটি কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি অফ দ্য স্টেটের অংশ নয়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশান ডি, ধম্ম। ধম্ম হচ্ছে ধর্ম হচ্ছে কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি অফ দ্য স্টেটের মধ্যে পড়ে না, কারণ আমাত্য ছিল, জনপদ ছিল, দুর্গ ছিল। অমাত্য, জনপদ, দুর্গ ছিল, এছাড়া ছিল রাজা, মন্ত্রী, রাজা ছিল, মন্ত্রী ছিল, জনপদ ছিল, দুর্গ ছিল, কোষ ছিল, এবং ছিল হচ্ছে মিত্র। এদিকে এই চারটি এবং এই যে তিনটি, এই 4 আর 3 7টি ছিল সপ্তাঙ্গ থিওরি অফ দ্য স্টেট পলিসি। এটা কলিঙ্গের, এই কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি অফ দ্য স্টেটের মধ্যে এই 7টি বিষয় ছিল: রাজা, মন্ত্রী, কোষ, মিত্র, অমাত্য, জনপদ, দুর্গ। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাব আমরা। ভারতের রাজনৈতিক চিন্তাধারার উপর ভিত্তি করে রচিত অর্থশাস্ত্র গ্রন্থটি নিম্নের কোন বিষয়ের উপর আলোকপাত করে? তো কৌটিল্যের যে অর্থশাস্ত্র, তার বিষয় ছিল রাজনীতি, আমরা আগেই আলোচনা করেছি। তো রাজনীতি কিন্তু অর্থশাস্ত্র গ্রন্থটি কিন্তু রাজনীতির প্রেক্ষাপটে লেখা, তৎকালীন যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষাপটে লেখা। নিম্নের রাজবংশগুলির মধ্যে কোনটি প্রাচীনতম? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান এ, মৌর্য বংশ। কারণ দেখো, মৌর্য বংশের কথা যদি বলি আমরা, তাহলে 322 থেকে কিন্তু 185 খ্রিস্টপূর্বাব্দ, এই হচ্ছে মৌর্য সাম্রাজ্য ছিল ঠিক এই পিরিয়ডের মধ্যে। আমরা যদি গুপ্তের কথা বলি, তাহলে 319 থেকে 467 পর্যন্ত কিন্তু ছিল, 467 খ্রিস্টপূর্বাব্দ ছিল হচ্ছে গুপ্ত বংশ, এবং কুষাণ বংশ ছিল হচ্ছে 30 থেকে 375 খ্রিস্টাব্দ। এটা কিন্তু খ্রিস্টাব্দ মনে রাখবে। এবং কান্য বংশ ছিল হচ্ছে 345 থেকে 525 খ্রিস্টাব্দ। তাহলে আমরা যদি সালের নিরিখেও যদি দেখি, প্রাচীনত্বের নিরিখে, এক্ষেত্রে কিন্তু অপশান অনুযায়ী মৌর্য বংশ ছিল প্রথম। অ্যাকচুয়ালি বংশগুলো যদি আমরা ক্রমান্বয়ে দেখি, তাহলে প্রথমে আসে হচ্ছে হর্ষাঙ্ক বংশ। এই হর্ষাঙ্ক বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। হর্ষাঙ্ক বংশের পর আসে শৈশুনাগ বংশ বা শিশুনাগ বংশ, এবং শিশুনাগ বংশের পর নন্দ বংশ, এবং নন্দদের পরই কিন্তু মৌর্য বংশ। তো অপশান অনুযায়ী কিন্তু এক্ষেত্রে মৌর্য বংশ হবে সঠিক আনসার। পরের কোয়েশ্চেনে যাব আমরা। কোন মৌর্য সম্রাটকে গ্রিকরা অমিত্রাঘাত বা শত্রু নিধনকারী উপাধি দিয়েছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান সি, বিন্দুসার। বিন্দুসারকে শত্রু নিধনকারী বা অমিত্রাঘাত বলেছেন, যার অর্থ হচ্ছে সকল শত্রু নিধনকারী, সকল শত্রু নিধনকারী। পরের প্রশ্নে যাব। অশোকের লিপির প্রথম অংশটি কোন হরফে লেখা? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান ডি, ব্রাহ্মী লিপিতে লেখা। তো ব্রাহ্মী লিপি হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতকের, সর্বাপেক্ষা উল্লেখযোগ্য লেখনী কৌশল ছিল কিন্তু ব্রাহ্মী লিপি, এটা মনে রাখবে। পরের কোয়েশ্চেনে যাব আমরা। কণ্টক শোধন হলো এক প্রকার বিচারালয়, এটি কোন রাজবংশের রাজত্বকালে লক্ষণীয়ভাবে বিদ্যমান ছিল? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে মৌর্য বংশের। দেখো, কণ্টক শোধন বিচারালয়, এক্ষেত্রে আমরা দুটো বিচারালয় দেখতে পারি। বিচারালয়, ইভেন আধুনিক যে বিচার ব্যবস্থা, সেক্ষেত্রেও কিন্তু
দুটো বিচার ব্যবস্থা লক্ষ্য করা যায়, একটা হচ্ছে দেওয়ানি আর একটা হচ্ছে ফৌজদারি। দেওয়ানি এবং ফৌজদারি এই দুটো আদালতকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি আধুনিক বিচার ব্যবস্থায় বর্তমানে যেটা চলছে। সেই সময় অর্থাৎ মৌর্যদের রাজত্বকালেও কিন্তু দেওয়ানি এবং ফৌজদারি আদালতের কথা উল্লেখ আছে। দেওয়ানি আদালতকে বলা হয় ধর্মাস্তীয় বলা হতো, এবং ফৌজদারি আদালতকে হচ্ছে কণ্টক শোধন। এটা মনে রাখবে যে মৌর্য শাসন ব্যবস্থায় দু ধরনের আদালতের উল্লেখ আছে বা লক্ষ্য করা যায়, দেওয়ানি এবং ফৌজদারি। তো দেওয়ানি যে আদালত ছিল তাকে ধর্মাস্তীয় বলা হতো, এবং ফৌজদারি যে আদালত ছিল তাকে কিন্তু কণ্টক শোধন বলা হতো, এবং মৌর্য শাসন ব্যবস্থায় এই বিষয়টি লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কে আয়োজন করেন? তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন সম্রাট অশোক, ক্ষেত্রে সঠিক আনসার, এবং সময়টা ছিল হচ্ছে 250 খ্রিস্টপূর্বাব্দে অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন করায়, এবং এটা হয় হচ্ছে পাটলিপুত্রে। সম্রাট অশোকের রাজধানী পাটলিপুত্র, এবং পাটলিপুত্রতে কিন্তু তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়, এবং মনে রাখবে সভাপতিত্ব করেন হচ্ছে মোগলিপুত্র তিসা। ইনি কিন্তু চেয়ারম্যানশিপ বা সভাপতিত্ব করেন, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান সি, বৃহদ্রথ। এই বৃহদ্রথ ছিলেন কিন্তু মৌর্য বংশের শেষ শাসক। মৌর্য বংশের শেষ কোন সম্রাটকে পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে? আগে আমরা আলোচনা করেছি, বৃহদ্রথকে পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে, এবং এরপর শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত করে পুষ্যমিত্র শুঙ্গ। পরের কোয়েশ্চেনে যাব আমরা, যে মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান বি, মৌর্য বংশের ইতিহাস জানা যায় কিন্তু মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে। পরের কোয়েশ্চেন, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান বি, জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেন, অর্থাৎ পড়ে উদ্ধার করেন যে কি লেখা আছে, অ্যাকচুয়ালি বক্তব্যটা কি ছিল লিপির, এটা কিন্তু জেমস প্রিন্সেপই কিন্তু পাঠোদ্ধার করেন। তো এটা মনে রাখবে। এবং এই জেমস প্রিন্সেপ সম্পর্কে যদি কিছু বলি, তো জেমস প্রিন্সেপ ছিলেন এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল জার্নালের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক, এটা মনে রাখবে, এই জেমস প্রিন্সেপ ছিলেন। নিচের কে দেবনাম প্রিয় নামে পরিচিত ছিল? এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান সি, অশোক। অশোক কিন্তু দেবনাম প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, অশোকের শিলাশাসনগুলিতে সবথেকে বেশি কোন লিপি পাওয়া যায়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে ব্রাহ্মী লিপি পাওয়া যায়। অশোকের যে শিলাশাসন সেখানে কিন্তু ব্রাহ্মী লিপিতেই অশোকের শিলাশাসনগুলো সবচাইতে বেশি লক্ষ্য করা যায়, এবং সেখানে ব্যবহার করা হয়েছে সবচাইতে বেশি ব্রাহ্মী লিপি। পরের কোয়েশ্চেন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো সাঁচি স্তূপ নির্মাণ করেন, আর সঠিক আনসার অপশান এ, সম্রাট অশোক বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন। এবং সাঁচি স্তূপ কোন ধর্ম রিলেটেড? বৌদ্ধ ধর্ম সম্পর্কিত হচ্ছে সাঁচি স্তূপ, এবং এই সাঁচি স্তূপ সম্রাট অশোক নির্মাণ করেন। মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। মধ্যপ্রদেশের রায়সেন জেলাতে সাঁচি স্তূপটি অবস্থিত, এবং সাঁচি স্তূপ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায়। 1989 সালে। এই 1989 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায় কিন্তু সাঁচি স্তূপ, এটাও কিন্তু প্রশ্নের সাথে মনে রাখবে। পরের প্রশ্ন, ব্রাহ্মী ও খরষ্ঠী লিপির পাঠোদ্ধার কে করেন?
তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু জেমস প্রিন্সেপ। আমরা কয়েকটা কোয়েশ্চেনের আগে আলোচনা করলাম যে ব্রাহ্মী ও খরষ্টি লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, সম্রাট অশোক এবং মৌর্য সাম্রাজ্যের পতন গ্রন্থটি কে লেখেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান বি, রমিলা থাপার। এই রমিলা থাপার কিন্তু একজন ঐতিহাসিক, যিনি প্রাচীন ভারতের ইতিহাস রচনা করেছেন। এছাড়া হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কিন্তু রমিলা থাপার, মনে রাখবে। পরের প্রশ্ন, চাণক্য এর অপর কি নামে পরিচিত ছিলেন? তো চাণক্য অপর কৌটিল্য নামে পরিচিত ছিলেন। যিনি চাণক্য তিনিই কৌটিল্য, তিনিই বিষ্ণুগুপ্ত, মনে রাখবে। পরের প্রশ্নে যাব আমরা, কলিঙ্গ যুদ্ধ কবে সংগঠিত হয়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল, এটা মনে রাখবেন। পরের প্রশ্ন, মৌর্য বংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে শুঙ্গ বংশ। এই শুঙ্গ বংশের যিনি প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ, ইনি মৌর্য সাম্রাজ্যের যে নবম সম্রাট ছিলেন বা শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ, এই বৃহদ্রথকে পরাজিত করে তিনি শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন, এটা মনে রাখবে। কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্মের ধর্মান্তরিত হন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে বৌদ্ধ ধর্মের। কারণ কলিঙ্গ যুদ্ধের পর তিনি নিতান্তই বিষাদগ্রস্ত হয়ে পড়েন এবং তার সেই বিষাদগ্রস্ততা থেকে নিজেকে দূর করার জন্য বা নিজেকে রক্ষা করার জন্য তিনি উপগুপ্ত নামক একজন বৌদ্ধ ভিক্ষুকের সংস্পর্শে আসেন এবং তিনি তাকে বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন। তো মনে রাখবে যে কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্মে ধর্মান্তরিত হন? তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে বৌদ্ধ ধর্ম, এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি উপগুপ্ত নামক একজন বৌদ্ধ ভিক্ষুকের কাছ থেকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শিলালিপিতে অশোকের ধম্মবিজয়ের বিবরণ দেওয়া আছে? তো এক্ষেত্রে মনে রাখবে যে দ্বাদশ রক এডিক্টে কিন্তু অশোকের ধম্মবিজয়ের বিবরণ দেওয়া রয়েছে। প্রথমে আছে, দেখো প্রথম আছে ফার্স্ট পশু বলি। বাস্তবিক পক্ষে অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তখন অশোক নিতান্তই তিনি কিন্তু অহিংসার পথ বেছে নেন এবং তার ফার্স্ট রক এডিক্টে দেখা গেল যে পশু বলি বা পশু হত্যা বন্ধ করার কথা উল্লেখ আছে। সেকেন্ড রক এডিক্টে আছে ধর্মবিজয়। থার্ড রক এডিক্টে আছে অশোকের, সেটা কিন্তু হিংসা বর্জন সম্পর্কিত, ফোর্থে আছে রাজবংশের দায়িত্ব সম্পর্কিত কথাগুলো বলা আছে। ফিফথে আছে হচ্ছে যে সকল পশুদের হত্যা করা যাবে না তার একটা লিস্ট তিনি দিয়েছিলেন। সিক্সথে আছে হচ্ছে জনকল্যাণ সম্পর্কিত বিষয়গুলো সিক্সথে পাওয়া যায়। এভাবেই কিন্তু অশোকের যে 13টা শিলালিপি, ত্রয়োদশ বা 13টা শিলালিপি, এই 13টা শিলালিপিতে কিন্তু অশোকের মতো কিন্তু তিনি কিছু নিয়ম কিন্তু মৌর্য শাসন ব্যবস্থার জন্য রেখেছিলেন। তো ধর্মবিজয় আমরা পাই দ্বাদশ রক এডিক্ট থেকে। দেখো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত আছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু মুদ্রা রাক্ষস। তো মৃচ্ছকটিকম ভীষণ পরিচিত প্রাচীন যুগের একটি গ্রন্থ, যেটা রচনা করেন শূদ্রক। এই শূদ্রকই প্রথম নাট্যকার, যিনি গতানুগতিক রাজবাড়ির বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে এসে সমাজের সাধারণ মানুষকে নিয়ে তিনি এই মৃচ্ছকটিকম নাটকে কিন্তু তিনি আশ্রয় দেন। এছাড়া
দেবীচন্দ্রগুপ্তম নাটকও কিন্তু বিশাখ দত্তের লেখা। মত্তবিলাস, এই মত্তবিলাস হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন এবং এই মুদ্রা রাক্ষসের রচয়িতা কিন্তু বিশাখ দত্ত। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস গ্রন্থটি রচনা করেন। তো পরের প্রশ্ন, নিচের কোনটি মৌর্য সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানী ছিল না? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে তাম্রপর্ণী, কারণ উজ্জয়িনী, তাক্ষশিলা এবং তোষালি এই তিনটেই কিন্তু মৌর্য সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানী ছিল। তাম্রপর্ণী মৌর্য সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানী ছিল না। পরের কোয়েশ্চেন, মৌর্যদের রাজধানী কোথায় ছিল? তোমরা জানো মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র এবং যার বর্তমান অবস্থান বিহারের পাটনাতে পাটলিপুত্র অবস্থিত। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী অনুসারে অশোকের প্রিয় দেবতা কে ছিলেন? তো রাজতরঙ্গিনী অনুসারে অশোকের প্রিয় দেবতা হলেন শিব। রাজতরঙ্গিনী অনুসারে তিনি শৈব ছিলেন। পরবর্তীতে কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি অহিংস নীতি পালন করেন। পরের কোয়েশ্চেন, নিচের কোন গ্রন্থ থেকে জানা যায় যে মৌর্যরা শূদ্র বর্ণের? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু পুরাণ থেকে জানা যায় যে মৌর্যরা শূদ্র বর্ণের ছিল। পরের প্রশ্ন, মৌর্য যুগে কণ্টক শোধন কি ছিল? আগেও আলোচনা করেছি আমি। এই কণ্টক শোধন ছিল কিন্তু ফৌজদারি আদালত। নেক্সট কোয়েশ্চেন, মৌর্য যুগে বংশগত সৈন্যরা কি নামে পরিচিত ছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে মৌলা। মৌর্য যুগে যারা বংশ পরম্পরায় সেনা ছিলেন তো তাদের কিন্তু মৌলা বলা হতো, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, অশোকের রুম্মিদেই স্তম্ভটি বুদ্ধের কোন স্মৃতিচিহ্ন হিসাবে স্থাপন করা হয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু জন্ম। তো অশোক তার যে রাজত্বকাল তার 21তম বছরে কিন্তু তিনি নেপাল ভিজিট করেন এবং সেখানে নেপাল ভিজিট করার পর তিনি কিন্তু লুম্বিনীকে বুদ্ধের জন্মস্থান হিসেবে উল্লেখ করেছেন এবং এই অশোকই কিন্তু গৌতম বুদ্ধকে শাক্যমুনি বলেছেন। তো এই রুম্মিন্দেই স্তম্ভটি বুদ্ধের কোন স্মৃতিচিহ্ন হিসেবে স্থাপন করা হয়েছে? তো এই ক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু জন্ম। পরের কোয়েশ্চেন, নিচের কোন গ্রন্থ থেকে জানা যায় যে অশোক দ্বারা শ্রীনগর নির্মিত হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু কলহনের রাজতরঙ্গিনী। এই কলহনের রাজতরঙ্গিনী থেকে জানা যায় যে অশোক দ্বারা শ্রীনগর নির্মিত হয়েছিল। পরের কোয়েশ্চেন, অশোকের কোন শিলালেখে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা ও যুদ্ধ ত্যাগের কথা উল্লেখ আছে? তো এটা হচ্ছে ত্রয়োদশ শিলালেখে। ত্রয়োদশ শিলালেখে অর্থাৎ 13তম শিলালেখে কিন্তু কলিঙ্গ যুদ্ধের বর্ণনা এবং যুদ্ধ ত্যাগের কথা উল্লেখ করা আছে। পরের প্রশ্ন যাব, বুদ্ধগয়াতে মহাবোধি মন্দির কে নির্মাণ করেন? তো বুদ্ধগয়াতে মহাবোধি মন্দির নির্মাণ করেন কিন্তু সম্রাট অশোক। ক্ষেত্রে ডি সঠিক আনসার। এখন এই মহাবোধি মন্দির কবে তৈরি হয়? খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মহাবোধি মন্দির নির্মাণ হয় এবং 2002 সালে এই মহাবোধি মন্দিরটি কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায়, এটা মনে রাখবে।
পরের কোয়েশ্চেন, মৌর্য সময়কালে কোন শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান হয়ে উঠেছিল? অর্থাৎ কোনটি বা কোন কেন্দ্রটি শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান হয়ে উঠেছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান ডি, তক্ষশিলা। এই তক্ষশিলা কিন্তু বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। এবং মনে রাখবে যে সিন্ধু ও ঝিলাম নদীর মাঝে তক্ষশিলা অবস্থিত। সিন্ধু ও ঝিলাম এই দুটো নদীর মাঝে হচ্ছে তক্ষশিলা অবস্থিত। চলো পরের কোয়েশ্চেন, মৌর্য সাম্রাজ্যের মুদ্রাগুলি কি ধাতু দ্বারা নির্মিত? এক্ষেত্রে সঠিক আনসার হবে রূপা ও তামা। রূপা ও তামা, কারণ সোনার প্রচলন তখনও আসেনি। তোমরা জানো যে ভারতবর্ষে প্রথম সোনার প্রচলন, স্বর্ণমুদ্রার প্রচলন করে কিন্তু ইন্দো গ্রিকরা কিন্তু ভারতবর্ষে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করে। তো মৌর্য সাম্রাজ্যের মুদ্রাগুলি নির্মিত হতো রূপা এবং তামা দ্বারা। এই যে রূপার মুদ্রা, এই রূপার মুদ্রাগুলো কিন্তু আবার চারটে ফেজে পাওয়া যায়। একটাকে বলা হতো হচ্ছে পণ, দ্বিতীয় হচ্ছে অর্ধপণ, তৃতীয় হচ্ছে পদ এবং চতুর্থ হচ্ছে অস্তভাগ। মূল্য অনুযায়ী রূপোর মুদ্রাকে কিন্তু এই চারটি ভাগে ভাগ করা হয়েছিল, পণ, অর্ধপণ, পদ এবং অস্তভাগ। এটা মনে রাখবে। পরের কোয়েশ্চেন, নিম্নের কোন সন্ন্যাসী সম্রাট অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু উপগুপ্ত অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেন, এটা মনে রাখবে। পরের কোয়েশ্চেন, মৌর্য সাম্রাজ্যের সামরিক বাহিনী এবং রাজস্ব সংগ্রহের ভারপ্রাপ্ত কর্মচারী কি নামে পরিচিত ছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু রাজুকা। মৌর্য সাম্রাজ্যের যে সামরিক বাহিনী এবং রাজস্ব বা ট্যাক্স কালেক্ট করার যিনি ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন তাকে বলা হতো রাজুকা, এটা মনে রাখবে। আর ক্রোড়ি যারা, তারা কি করত? তারা কিন্তু জমি জরিপ করত। জমি জরিপ করতেন হচ্ছে ক্রোড়ি যারা, তারা। এবং এই ফৌজদার হচ্ছে সেনাবাহিনীর দেখাশোনা করতেন। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মচারী ছিলেন হচ্ছে ফৌজদার। আর রাজুকা যারা, এরা কিন্তু সামরিক বাহিনী প্লাস রাজস্ব সংগ্রহ করতেন এরা। পরের কোয়েশ্চেন, নিম্নের কোন প্রাচীন বিশ্ববিদ্যালয়ের চাণক্য অধ্যাপনা করতেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান এ, তক্ষশিলা। পরের প্রশ্নে যাব আমরা, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সেলুকাসকে পরাজিত করেন। সেলুকাস কে ছিলেন? সেলুকাস ছিলেন আলেকজান্ডারের সেনাপতি, ছিলেন সেলুকাস। পরের কোয়েশ্চেনে যাব আমরা, পাটনা শহরের প্রাচীনতম নাম কি ছিল? তো পাটনা শহরের বিহারের যে পাটনা শহর, তার প্রাচীনতম নাম ছিল পাটলিপুত্র। পরের কোয়েশ্চেন দেখো, ভারতবর্ষে রৌপ্য মুদ্রার প্রচলন করেন কে? তো ভারতবর্ষে রৌপ্য মুদ্রার প্রচলন করেন, এক্ষেত্রে অপশান বি সঠিক আনসার, চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এটা কিন্তু আমরা এই ইনফরমেশন পাই অর্থশাস্ত্র থেকে। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য রৌপ্য মুদ্রার প্রচলন করেছিলেন, এটা মনে রাখবে। ভারতের কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব বিষ্ণুগুপ্ত নামে পরিচিত? তো এক্ষেত্রে অনেকবার আলোচনা করা হয়েছে,
সঠিক আনসার হবে চাণক্য, অপশান ডি সঠিক আনসার। ভারতের কে প্রথম ঐতিহাসিক সাম্রাজ্য স্থাপন করেন? তো এক্ষেত্রে ভারতের যদি উল্লেখ থাকে তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য। যদি বলা হয় উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে, সেক্ষেত্রে আমরা যাব কিন্তু মহাপদ্মনন্দ, যিনি নন্দবংশের প্রতিষ্ঠাতা। কিন্তু যদি সমগ্র ভারতের প্রসঙ্গ আসে যে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে, তো সেক্ষেত্রে আমরা যাব কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। এটা মনে রাখবে। দেখো পরের প্রশ্ন, বৌদ্ধ মতানুসারে মৌর্য বংশ কোন জাতির ছিল? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান ডি ক্ষত্রিয়। এবং এই ইনফরমেশন পাই কোথা থেকে? আমরা এই ইনফরমেশন পাই কিন্তু আমরা বৌদ্ধ গ্রন্থ মহাবংশ থেকে। মহাবংশ এই গ্রন্থটি থেকে কিন্তু আমরা জানতে পারি যে মৌর্যরা ছিল কিন্তু ক্ষত্রিয় সম্প্রদায়ের। এটা মনে রাখবে। পরের কোয়েশ্চেন, পাটলিপুত্র নগরের মৌর্য শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য আমরা কোথা থেকে পাই? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান এ ইন্ডিকা মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে পাই। পরের কোয়েশ্চেন, প্রাচীন ভারতের কোন লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে ব্রাহ্মী লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এবং মনে রাখবে যে খরষ্ঠী লিপি কিন্তু তার উল্টোটা হতো বাম দিক থেকে ডান দিকে। এটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর এটা হচ্ছে খরষ্ঠী লিপি। এই দুটো ইনফরমেশন মনে রাখবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ততদিনে তোমরা তোমাদের প্রস্তুতি পর্ব চালাও। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।